বুঝলেন, রাজ্যে নাকি ভুতুড়ে ভোটার বাড়ছে। বিভিন্ন জায়গায় একই নামের অনেক এপিক নাম্বার, আর ঠিক সেখান থেকেই শুরু হয়েছে তরজা। আচ্ছা, এটা কবে থেকে শুরু হলো? আপনাদের একটু ইতিহাসে নিয়ে যাব, তারপর বর্তমান, তারপর ভবিষ্যতেও নিয়ে যাব। কেন বলছি ইতিহাস? তার কারণ বাংলাদেশ আর ভারতের মধ্যে বিদ্বেষমূলক কথাবার্তা এবং তার সঙ্গে সঙ্গে বিদ্বেষমূলক আচরণ, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ। বর্তমান অবস্থান কি? ভুতুড়ে ভোটার বাড়ছে। ভবিষ্যৎ কি? 26-এর বিধানসভা নির্বাচন। এই তিনটে বিষয়কে একসঙ্গে একই সরল লেখায় একই সূত্রতে বাঁধার চেষ্টা করব। কিভাবে? দেখুন, একদিকে যখন ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্বেষমূলক অবস্থান তৈরি হচ্ছে, বাংলাদেশ থেকে রীতিমতো অত্যাচারিত হয়ে অনেক সনাতনী মানুষ কিংবা যারা অত্যাচারিত হচ্ছেন তারা ভারতে প্রবেশ করবার চেষ্টা করছেন। আচ্ছা, কোথা দিয়ে পৌঁছচ্ছেন? সীমান্তবর্তী এলাকা দিয়ে। এমনটাও অভিযোগ করছিলেন কারা? স্বয়ং বিজেপি। বিজেপি বলছে অনুপ্রবেশকারীদের আটকাতে হবে। অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করছে এবং বারংবার কখনো ঝাড়খণ্ড, কখনো বাংলা, কখনো দিল্লি, বিভিন্ন জায়গায় যতবার ভোটের প্রচারে বিভিন্ন সময় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা প্রত্যেকে বলেছেন অনুপ্রবেশকারীদের আটকাতে হবে। কিভাবে আটকাবেন অনুপ্রবেশকারীদের? কার্যত বিএসএফ সেখানে সব সময় টহলদারি দিচ্ছেন। তাহলে অনুপ্রবেশকারী ঢুকলে পরে প্রথম দায় কার ওপর বর্তায়? বিএসএফের ওপর। তারপরে ফিল্টার কিভাবে হচ্ছে সেই বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। তাহলে কি রাজ্য এই অনুপ্রবেশকারীদের ব্যবহার করছে ভোটের জন্যে? আচ্ছা, এই ভোটের জন্য যদি সত্যিই ব্যবহার করে থাকেন, তাহলে 2021 বিধানসভা নির্বাচনে কি হয়েছিল? সে সময় কি অনুপ্রবেশকারী পৌঁছে গিয়েছিল ভারতে, বিশেষ করে বাংলায়? প্রশ্ন তো উঠবে, প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহল, প্রশ্ন তুলছে একদিকে তৃণমূল কংগ্রেসও, অন্যদিকে বিজেপিও। তাদের প্রত্যেকের পরিপ্রেক্ষিত আলাদা আলাদা, প্রেক্ষাপট একই জায়গা, অর্থাৎ ভোট, ভোট আর ভোট। 26-এ বিধানসভা নির্বাচন, এবার একটু ভবিষ্যতে নিয়ে যাই। 26-এ বিধানসভা নির্বাচনের আগে শাসক বিরোধী প্রত্যেকেই, বিশেষ করে বিরোধীরা ইস্যু খুঁজে বেড়ান। এটাই স্বাভাবিক, বিরোধী ইস্যু খুঁজছে, কিন্তু ইস্যু পেল কি? কিন্তু শাসক এক্ষেত্রে ইস্যু পেয়ে গিয়েছে। কি ইস্যু? ভুতুড়ে ভোটার। অনুপ্রবেশকারীদের যখন ইস্যু বানাতে চাইছে বিজেপি, বিশেষ করে এই অনুপ্রবেশকারীদেরকে হাতিয়ার করে যখন বঙ্গে প্রবেশ করবার চেষ্টা করছে প্রথমবারের জন্য বিজেপি, তখন সেই অনুপ্রবেশকারী তকমাই কোথাও একটু বুমেরাং হয়ে গিয়েছে বিজেপির দিকে। কেন বললাম বলুন তো? এই অনুপ্রবেশকারীরাই তো ভুতুড়ে ভোটার হতে পারেন, অর্থাৎ অন্য কোনো রাষ্ট্র থেকে এ রাজ্যে প্রবেশ করছেন ভুতুড়ে ভোটার হয়ে। এবার প্রশ্ন হচ্ছে, একই এপিক নাম্বার দিয়ে তিন জনের নাম কি করে হয়? আবার একই এপিক নাম্বার দিয়ে বিভিন্ন রাজ্যের লোক কি করে হয়? প্রশ্ন তো ওঠে। এই প্রশ্নের সোজাসুজি উত্তর দেওয়া হয়েছিল ইলেকশন কমিশন থেকে। বলেছিলেন একই এপিক নাম্বার হওয়া মানেই ভুতুড়ে ভোটার বা ভুয়ো ভোটার কিন্তু নয়, যদি বা তরজা লেগেই থাকবে। কিন্তু আমরা জানার চেষ্টা করব এই ইতিহাস, অর্থাৎ অতীত, বর্তমান এবং ভবিষ্যতের পরিকাঠামোকে কিভাবে দেখছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা, সে কংগ্রেস হোক কিংবা বিজেপি, আর যদি বা হয় শাসক দল তৃণমূল। এ বিষয় নিয়ে আজ তরজা চলবে, আলোচনা চলবে আগামী 1 ঘন্টায়। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 7টা, আর ঠিক আজ মূল আলোচনার বিষয় ভুতুড়ে ভোটার তৃণমূল গ্রাউন্ডে অ্যাকশন মুডে রয়েছে, কিন্তু বাড়তি ডিভিডেন্ড কি সত্যি শাসক দল পাবে? সরাসরি এই বিষয় নিয়ে ডিবেট সেশনে আসবো। আমাদের সঙ্গে যারা যারা ইতিমধ্যে জুড়ে রয়েছেন তাদের সঙ্গে আলোচনা পর্বে আসবো, কিন্তু তার আগে একটি ছবি আপনাদেরকে দেখাই। দেখুন তো আজ সারাদিন ট্রাইব টিভি বাংলায় আপনারা কি কি দেখলেন। দেখুন, জয়প্রকাশ মজুমদার থেকে সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, প্রত্যেকে ছিলেন, প্রত্যেকে তারা বৈঠক করলেন। এবার অনুপস্থিত ছিলেন কে? তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন উপস্থিত থাকলেন না? প্রশ্ন উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন উপস্থিত থাকলেন না। এ বিষয় নিয়ে যখনই প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেসের কাছে আরও একটি হাতিয়ার। 15 তারিখ ভার্চুয়াল বৈঠক হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিতে পারেন, কিংবা তিনি এই বৈঠক নিয়ে অনেকগুলো রিপোর্ট কালেক্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট পেশ করবে। ঠিক কী কী বিষয়ে রিপোর্ট পেশ করবে? ভুতুড়ে ভোটার নিয়ে, ভুয়ো ভোটার নিয়ে। রাজ্যের কোন কোন প্রান্তে কতজন করে ভুয়ো ভোটার রয়েছে, তারা কোন কোন এপিক নাম্বারের অন্তর্গত, এই যাবতীয় বিষয় নিয়ে রিপোর্ট প্রকাশ করা হবে। অন্যদিকে আজ মেয়র ফিরহাদ হাকিম একটি অত্যন্ত গুরুতর অভিযোগ করেছেন। কী অভিযোগ বলুন তো? অর্থাৎ আগে ভোটার কার্ড, আচ্ছা একটু দেখুন তো মিলিয়ে আপনাদের ভোটার কার্ডটা, আপনাদের ভোটার কার্ডে এর আগে বিধানসভা, লোকসভা এসব কি লেখা থাকতো? কিংবা ধরুন মেয়র ফিরহাদ হাকিম বলছেন যে এই বিধানসভা, লোকসভা এসব তো থাকে, আগে থাকতো, এখন থাকে না,
আর ঠিক একটি নাম্বার দিয়ে খুব স্বাভাবিকভাবেই ভোটারদের ভুয়ো বলে প্রমাণিত করা যায়, কিংবা নিজেরাই ভুয়ো হয়ে যেতে পারেন, কিংবা ভুতুরে হয়ে যেতে পারেন। এটা কেমন কথা? হ্যাঁ, এটা তো হচ্ছে, একের পর এক ভুতুরে ভোটার বেরোচ্ছে। কিভাবে হচ্ছে? এই তো সম্প্রতি আপনারা আলিপুরদুয়ারের ঘটনা দেখেছেন। এতজন ভুতুরে ভোটার, প্রায় 100 জন। এই 100 জন ভুতুরে ভোটার এলো কোথা থেকে? কি করেই বা তাদের এপিক নাম্বার এক হয়ে যায়? আমি উদাহরণবশত অনেকগুলো জায়গার নাম আপনাদের সামনে রাখছি, দেখুন তো আপনাদের আশপাশে সত্যি এরকম কিছু ঘটনা ঘটেছে কিনা। দক্ষিণ দিনাজপুর বালুরঘাট আপনারা জানেন, অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার পার্থপ্রতিম রায় তিনিও সরাসরি এই বিষয়ে অভিযোগ করেছেন। অন্যদিকে মেয়র ফিরহাদ হাকিম, তিনি তো স্বয়ং প্রথম দিন যখন 27 তারিখে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন, তারপরে তিনি অর্থাৎ 28শে ফেব্রুয়ারি কার্যত নিচে গ্রাউন্ড লেভেলে নেমে গেলেন এবং তার আশপাশের প্রত্যেকের সঙ্গে কথা বলে গ্রাউন্ড রুটে থেকে সরাসরি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ করবার চেষ্টা করলেন, ভুতুরে ভোটার খুঁজে বেড়ালেন মেয়র ফিরহাদ হাকিম। এবার ঠিক এখান থেকেই তরজা আরও শুরু হয়েছে। ফিরহাদ হাকিম বা ভুতুরে ভোটারদের নিয়ে যেসব মন্তব্য করা হচ্ছে বা ভুতুরে ভোটার এই অনুসন্ধান যা চলছে, সেই অভিযান পর্বে আদৌ কি হতে চলেছে? আমি যা বলছিলাম, শাসক নিজেই ইস্যু খুঁজেছেন, এবার নিজেই সমাধানও করছেন। আচ্ছা, 21শের বিধানসভা নির্বাচনের সময় বাড়তি ডিভিডেন্ড কী ছিল বলুন তো? লক্ষ্মীর ভাণ্ডার। সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কিংবা কেউ পাচ্ছেন না, পাওয়ার আওতায় রয়েছেন। বিভিন্ন কিছু হতে পারে ইস্যু, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার, বিশেষ করে মহিলা ভোট কিংবা পোলারাইজেশন ভোট, অর্থাৎ বিশেষ করে মাইনরিটি ফ্যাক্টর, এই দুটো বিষয়কে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস যখন সত্যি ভোটের অঙ্কে অনেকটা সমীকরণের দিক থেকে এগিয়ে থাকছেন, এমনটা বলছে রাজনৈতিক মহল, ঠিক সে জায়গায় এই ভুতুরে ভোটার অর্থাৎ একে এক্স ফ্যাক্টর হিসেবে কি কাজ করবে তৃণমূল কংগ্রেসের জন্য? তার কারণ এবার ইস্যু শাসক দল তৈরি করেছে, সমাধানও শাসক দল করছে। বিজেপি কার্যত হাত শেখার চেষ্টা করেছিলেন অনুপ্রবেশকারী এই তকমা নিয়ে। অনুপ্রবেশকারী এই ইস্যুকে কেন্দ্র করে যখন হাত শেখার চেষ্টা করছেন, রাজনৈতিক রুটি শেখার চেষ্টা করছেন বিজেপি, তখন ঠিক তাঁদেরই ইস্যু, তাদেরই নিশানা বুমেরাং হয়ে পড়ছে তাদের ওপরে, অর্থাৎ ভুতুরে ভোটার কিংবা ভুয়ো ভোটার। এই যে ধরুন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন এবং তারপরে দিল্লির বিধানসভা নির্বাচন। দিল্লির বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও এই ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটারের তত্ত্ব উঠে এসেছিল, অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল সরাসরি অভিযোগও করে। কিন্তু ধোপে টিকেছে কে? তার কারণ এখন তো বিরোধী যারা ছিলেন তারাই এখন শাসকে রয়েছে, অর্থাৎ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, ডাবল ইঞ্জিন সরকার এখন কার্যত দিল্লিতে। ঝাড়খণ্ডে কিন্তু আবার এই তকমাটা কাজে লাগেনি, অর্থাৎ এই তত্ত্ব কোনোভাবেই কাজে লাগেনি। কেন বলছি বলুন? তার কারণ ঝাড়খণ্ডেও যখন এই অনুপ্রবেশকারী এই তত্ত্বকে সামনে রেখে লড়াইটা লড়লেন বিজেপি, মানুষ কি সত্যি সেটাকে নিয়েছে? ঝাড়খণ্ডে কার্যত জেএমএম জিতে গিয়েছে, অর্থাৎ হেমন্ত সোরেন আবারও মুখ্যমন্ত্রী। এই একই রকম কনফিডেন্সের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বলছেন 26-এ আবারও নতুন করে খেলা হবে। আচ্ছা, খেলা হবে কি হবে না আমরা জানি না, খেলা হবে বা খেলা কে করাবে বা কে করবে, এই সব কিছু খাতায় তোলা থাকলো, 26শে বিধানসভা নির্বাচনের পরে দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আলোচনা পর্বে আসবো। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় বিশ্বনাথ রায়, তৃণমূল সমর্থক। বিশ্বনাথবাবু, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় আলী হোসেন, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপা চক্রবর্তী। সন্দীপাদি, আপনাকেও স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। আচ্ছা, মূলত আমি সরাসরি প্রথমেই একটু আলীবাবুর কাছে যাব। আলীবাবু, আপনারা ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তাই করেছেন, দিল্লির ক্ষেত্রেও তাই করছে। দিল্লির ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, কিন্তু ঝাড়খণ্ডের ক্ষেত্রে অনুপ্রবেশের এই তত্ত্বকে আপনারা কাছে বা সামনে রেখে লড়াইটা লড়েছিলেন, কিন্তু কাজে লাগেনি। সেখানে হেমন্ত সোরেন জিতেই গিয়েছেন। রাজ্যের ক্ষেত্রেও আপনারা অনুপ্রবেশ এই তত্ত্বকে কাজে লাগানোর চেষ্টা করেছেন 26শে বিধানসভা নির্বাচনের আগে, কিন্তু লাভ হলো কি? বাড়তি ডিভিডেন্ড তো উল্টে পেয়ে গেল শাসক দল। তার কারণ তারা নিজেরাই ইস্যু তৈরি করলেন, নিজেরাই আবার সমাধানও করছেন। আলীবাবু, দেখুন, ঝাড়খণ্ডের ইলেকশন আর পশ্চিমবঙ্গের ইলেকশন হাজার গুণ তফাৎ, রাত দিন তফাৎ, রাত আর দিন। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী অবস্থায় ভোট করেছেন আপনারা জানেন, আর রাজ্যের নির্বাচন কমিশন
তারা কেন্দ্র নির্বাচন কমিশন যাই বলুক না কেন, কিন্তু ভোট করানো হয় রাজ্যের বিধানসভার ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন। তাদের মনোনীত যারা অফিসাররা তারা ইলেকশন করেন, এবং তারাই বিএলও অফিসার যারা, তারা রাজ্য সরকারেরই নিয়োজিত, কেন্দ্রীয় সরকারের একজনও না। তা স্বাভাবিক কারণে তারা ভোটার লিস্ট তৈরি করে তারাই ভোট দিয়ে তারাই সরকার গঠন করেছেন। স্বাভাবিক কারণে যে ঝাড়খণ্ডে যে নির্বাচনটা হয়েছে, আপনি যে ইস্যুটার কথা বলছেন অনুপ্রবেশের ইস্যু, সেখানে আমরা যেটা বলেছি, কিন্তু তার থেকে বেশি যেটা বলেছি সেটা হচ্ছে যে উন্নয়নের কথাটা আমরা বলেছিলাম। আমরা বিজেপির সরকারে আমরা ঝাড়খণ্ডে যে উন্নয়ন করেছিলাম এক সময়, বাবুলাল মারান্ডি, অর্জুন মুন্ডা থেকে Sorry. শুরু করে যারা সরকার চালিয়েছিলেন, সেই উন্নয়ন পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের মানুষ এবার উন্নয়নটাকে স্টপ করে সাম্প্রদায়িক বিভেদের দিকে তারা গিয়েছিল। আপনারা জানেন যে রাজ্য সরকার হেমন্ত সোরেন, আপনারা জানেন যে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, এবং সেই অবস্থায় তিনি একটা সহানুভূতি পেয়েছিলেন, এটা ঘটনা। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে সেই রাজ্যে পোলারাইজেশন হয়েছিল, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা, মুসলিম সম্প্রদায়ের মানুষরা, তারা তারা সেই সেই রাজ্যে যারা ছিলেন তাদেরকে ভুল বোঝানো হয়েছিল, এবং তারা শেষ পর্যন্ত হেমন্ত সোরেনের পক্ষে তারা ভোট দেন। পরবর্তীতে আমরা দেখলাম যে হেমন্ত সোরেন পরবর্তী মুখ্যমন্ত্রী হয়েছে, আমরা তাকে অভিনন্দনও জানাচ্ছি। ঠিক আছে, গণতন্ত্রে হতেই পারে, সব জায়গায় বিজেপি জিতবে এমন তো কোনো কথা না, কিন্তু পশ্চিমবঙ্গের নিয়মটা আলাদা, পশ্চিমবঙ্গের নীতিটাও আলাদা। আজকে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটারের সংখ্যা আপনারা দেখছেন, যে রাজ্য সরকার এই ভুয়ো ভোটার তৈরি করেছিল। রাজ্য সরকার গত নির্বাচনে ভুয়ো ভোটার তারাই বানিয়েছিল, এখানে দিল্লির কেউ আসেনি, আর কেউ এখানে এসে নির্বাচনের কাজে হস্তক্ষেপ করেনি। রাজ্য সরকারকে সম্পূর্ণরূপে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল যে রাজ্যের নির্বাচন কমিশন ভোটার লিস্টে নাম তুলবে, রাজ্য নির্বাচন কমিশন ভোট করাবে। এটাই ছিল বিষয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশন উপর থেকে তারা দেখবে। কিন্তু ওভারঅল রাজ্য সরকারের অফিসাররা এই নির্বাচনের কাজে অংশগ্রহণ করেছিল, কেন্দ্রের কোনো বিষয় ছিল না। যাই হোক, তবুও আমরা বলতে চাই, এই যে ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গের সরকার, অর্থাৎ তৃণমূল কংগ্রেস হাজার হাজার মানুষকে ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়েছিল। আমরা দেখেছি এই যে বললেন যে এক জায়গায় নয় 7 জায়গায় নাম, একই ব্যক্তির 7 জায়গায় নাম, এবং অচেনা ব্যক্তিকে একটা বুথে নিয়ে এসে তাকে ভোটার করে দেওয়া হয়েছে। এটা কে করলো? এটা করলো রাজ্য সরকার, কারণ তারা ওই গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট নিয়ে তারাই ভোটার কার্ড তৈরি করে, তারাই আধার কার্ড দিয়ে, তারাই আরো অন্যান্য এভিডেন্স রেশন কার্ড দেখিয়ে, অর্থাৎ এগুলো অবৈধভাবে রেশন কার্ড বানিয়ে তাদেরকে নাগরিকত্ব বানিয়ে এই সমস্ত ভোটার কার্ড তাদেরকে তৈরি করে ভুয়ো ভোটার তৈরি করা হয়েছিল এতদিন। আজকে রাজ্য সরকার বুঝতে পেরেছে যে ভুয়ো ভোটার হয়েছে, এবং এলজামটা সম্পূর্ণরূপে বিজেপির ঘাড়ে দেওয়া হচ্ছে যে বিজেপির অর্থাৎ কেন্দ্রীয় সরকারে নাকি ভুয়ো ভোটার তৈরি করেছে। বলুন তো, একজন পাগলও বুঝবে যে এখানে ভুয়ো ভোটার যদি তৈরি করে সেটা রাজ্য সরকারই করে, এখানে যদি অ্যাকুরেট ভোটার তৈরি করে সেটাও রাজ্য সরকার করে। এখানে সবাই জানে যে রাজ্য সরকারের অফিসাররা ভোটার লিস্টে নাম তোলে, এরাই সবকিছু করে। সেই কারণে যেটা বলছে, আমরা বিজেপি বারবার করে বলে আসছে, পশ্চিমবঙ্গের ভুয়ো ভোটারের সরকার মমতা ব্যানার্জির সরকার, এই রাজ্য সরকার ভুয়ো ভোটারের সরকার। পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার এমন ভাবে বৃদ্ধি পেয়েছে, তাদেরকে চিহ্নিতকরণ এবং তাদেরকে আলীবাবুদের মতে না, আপনারা ইচ্ছে করে এটা সমাধান নয়। না না, এই ভুয়ো ভোটারের নাম করে, রঞ্জন বাবু, ভুয়ো ভোটারের নাম করে নন বেঙ্গলি ভোটারদের এখানে ভুয়ো ভোটার করে তাদেরকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা অসম্ভব, এটা আমরা মানতে পারবো না। কারণ নন বেঙ্গলি ভোটাররা তারা এখানে শত শত বছর ধরে এখানে বসবাস করছে। আজকে হিন্দিভাষী মানুষরা এখানে এসে তারা নাগরিকত্ব পেয়েছে, আজকে তাদেরকে এরা বলেছে ভুয়ো ভোটার। এটা হতে পারে না, এটা আমরা মানবো না। এটা কারণ এটা ষড়যন্ত্র করে করা হচ্ছে, কারণ নন বেঙ্গলি ভোটাররা বিজেপিকে ভোট দেয় না, এই ভয়ে এরা ভুয়ো ভোটারকে বানিয়ে এদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টি গ্রহণ করব। আপনাদের কাছে আপনার চ্যানেলের মাধ্যমে সেটা আমরা বলতে চাই। অপরদিকে বাংলাদেশ থেকে আসবো, আবারও আসবো, রঞ্জন বাবু আবারও আসবো, আপনারা বিশ্ববাবুর কাছে যেতে হবে। বিশ্ববাবু বলার সুযোগ দেবো, বলার সুযোগ দেবো। শুনুন, আচ্ছা আলিবাবু অপরদিকে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা তাদেরকে ভোটার লিস্টে নাম তুলে
তাদেরকে এখানে এন্ট্রান্স দেওয়া হচ্ছে, এটা আমরা মানব না। এর জন্য তদন্ত অবশ্যই করা হবে। বেশ, বাহ বাহ বাহ, বিশ্বনাথ বাবু। আলীবাবু খুব সুন্দর বললেন। সঞ্জয় বাবু, প্রথমে নমস্কার, শুভ সন্ধ্যা। আলীবাবু আছেন, আমার নাম আমাদের এক সঞ্জয় নয়, আমার দিদিভাই নাম আছেন। অঞ্জন। বিশ্বনাথ বাবু। আচ্ছা, অঞ্জন, সরি, অঞ্জন। অঞ্জন, অবশ্যই শুভ সন্ধ্যা। যে কথা বলি, আলীবাবু যে কথা বললেন যে একদম সত্যি সব চরিত্র কাল্পনিক। হ্যাঁ, নির্বাচন কমিশন রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয়, এ তো হাস্যকর কথা শুনতে হচ্ছে। মানে আমি তো, আমার বয়স আজকে, মানে আজকের দিনে দাঁড়িয়ে আমার 47 বছর বয়স, এবং আমি যেদিন প্রথম ভোটার হয়েছি সেদিন থেকে একদম নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে দলীয়ভাবে নিযুক্ত আছি। তো সেখানে নির্বাচন কমিশনের যে নিয়ম কানুন, আলীবাবু যা বলছেন আমার তো গুলি যাচ্ছে এই মুহূর্তে, যে সব চরিত্র সব কাল্পনিক। আচ্ছা, আর আলীবাবু যে কথাটা বললেন যে নন বেঙ্গলি ভোটাররা তারা বিজেপিকে ভোট দেন না, তাই তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। তাহলে তো নন বেঙ্গলি ভোটাররা যদি বিজেপিকে ভোট না দেন, তাহলে তো তৃণমূলের মাথা ব্যথার কোনো কারণ নেই। না না, আসলে নন আলীবাবুরা বেঙ্গলি কি ভোটার কথা বলছেন বিজেপিকে ভোট সেটাও দেয়, ভুলই সেই বলছেন। জন্য নন আপনি বেঙ্গলি বড় যেটা ভোটারদের বললেন ভোটার লিস্ট থেকে সেটাও বাদ ভুল। দেওয়ার চেষ্টা আলীবাবু হচ্ছে। আমাকে বলতে দেন, বিশ্বনাথ ভুল বাবু, আমাকে বলছেন বলতে কেন দেন, আপনি? সম্ভবত উনি যেটা আমাকে বলেছেন, বলতে আপনি দেন আপনি আলীবাবু। আমিও ওই কথাটাকে কাটতে পারতাম, কিন্তু আমি কাটিনি এই জন্য, কারণ আমার মনে হলো উনি কিছু ভাবনার কথা বলছেন, বুঝে নিতে হবে। একদম বিশ্বনাথ বাবু। একদম, সেই যে ওনাদের ভাবনার সঙ্গে ওনাদের ভাবনা থাকুন। এবারে যে কথা বলি, যে উনি বললেন যে আমাদের রাজ্য সরকারের সমস্ত কর্মচারী সমস্ত কাজ করছেন, আমাদের সরকার সমস্ত কিছু নিজের মতো কাজ করে। তাহলে বলি, আমাদের একদম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের অমৃতাখণ্ড জিপির বাসিন্দা পরিতোষ শিকদার, তিনি তো বাংলার বাসিন্দা, তাহলে তার নাম কি করে গুজরাটের ভোটার লিস্টের নামটা উঠলো? এটা আলীবাবুরা নিশ্চয়ই খোঁজ করবেন। অ্যাকচুয়ালি আসলে আলীবাবুরা গুলিয়ে ফেলছেন। নির্বাচন কমিশন সমস্ত কাজটা একদম প্রত্যেক বছর নিয়ম মাফিক, সেখানে নির্বাচন কমিশনের যে একদম সিস্টেম অনুযায়ী, একদম ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে, ব্লক লেভেল থেকে শুরু করে, এসডিও থেকে শুরু করে বুথ লেভেল পর্যন্ত, একদম ভারতীয় নির্বাচন কমিশনের লোক দ্বারা ভোটার তালিকা প্রত্যেক বছর সেখানে সংশোধন, পরিমার্জন, ডিলিশনের কাজটা চলে। আজকে এই সময় দাঁড়িয়ে অনলাইন প্রক্রিয়া যখন থেকে হয়েছে, সেই অনলাইন প্রক্রিয়াকে কাজে লেগে বিজেপি ভারতবর্ষের কেন্দ্রের সরকারের ক্ষমতায় থেকে তারা কিন্তু অবিজেপি শাসিত সমস্ত রাজ্যকে যখন বিভিন্ন রকম লাইনকে কাজে লেগে বিভিন্ন প্ল্যান তৈরি করে করে তারা যখন আজকে অন্যান্য রাজ্যের ক্ষমতায় চলে এলেন, যখন সেই রাজ্যের মানুষ চাইছেন বিজেপি যাতে ক্ষমতায় না আসে, তারা 2014 সালে আজকের দিনের কথা শুনে যে ভুল করেছেন, তারা রাজ্যে চায়নি সেই বিজেপি ক্ষমতা আসেন। কিন্তু বিজেপি আজকে একদম পরিষ্কারভাবে, কারণ এই কথাটা তুলে ধরেছেন আমাদের নেত্রী তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আজকে যে সচিত্র ভোটার পত্র, এটা নিশ্চয়ই আলীবাবুরা জানেন যে 1993 সালে 21শে জুলাই যে আমরা 13 জন শহীদের শহীদ দিবস পালন করতে যাই, সেদিন আন্দোলনটা ছিল যে নো ভোট নো আইডেন্টিটি কার্ড। সেদিন ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের জন্য সচিত্র ভোটার পত্রের দাবিতে সেদিন রাস্তায় নেমেছিলেন তৎকালীন সময় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তার ফলস্বরূপ সারা ভারতবর্ষের নাগরিক যারা 18 বছর বয়সের পর যারা ভোটাধিকার পান, তাদের সচিত্র ভোটার তৈরির কাজ প্রত্যেক বছর নিয়মমাফিক হয়, এবং সেটা করে ভারতীয় নির্বাচন কমিশন। দেখুন, তখন এই সময় তৃণমূল দাঁড়িয়ে কংগ্রেস আমাদের ছিল কি? নেত্রী সেদিন যেমন ভারতবাসীর কথা তখন তো ভেবেছিলেন, ওটা কংগ্রেসের আজকে লড়াই মমতা ছিল। বন্দ্যোপাধ্যায় দেখলেন যে একদম বিশ্বনাথবাবু, কখন কংগ্রেসের আজকে লড়াই ছিল? আমাদের নেত্রী মমতা আপনি বন্দ্যোপাধ্যায় দেখছেন তৃণমূল নেত্রী কেন বলছেন? তখন তিনি কংগ্রেস নেত্রী ছিলেন। একদম। আমি তো বলেছি যে সেই সময় যুব কংগ্রেসের নেত্রী বলেছি, আমি বলেছি আমার বলার সময়। আজকে না, তৃণমূল আপনি কংগ্রেসের তৃণমূল নেত্রী বলেছেন, হিসেবে রাজ্যের আমাদের কাছে রেকর্ড আছে। একদম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, হয়তো বেরিয়ে গেছে, হয়তো আমার স্লিপ অফ টাং হয়েছে, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। তাহলে না, আজকে ঠিক আছে, তৃণমূল বলুন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বাংলার সমস্ত নাগরিকদের, বাংলা যাদের ভোটাধিকার আছে, এই রকম ভাবে অনলাইন সিস্টেমকে কাজে লেগে কোথাও দেখতে পাচ্ছি যারা বৈধ ভোটার তাদের তালিকা থেকে, আবার দেখতে পাচ্ছি যে ভোটার তালিকার যে নিয়ম, সেখানে একটা ভোটার এপিক কার্ডে 3টে লেটার থাকবে, তার সঙ্গে 7টা নিউমেরিক নাম্বার থাকবে। আজকে আমরা যেমন প্যান কার্ডের ক্ষেত্রে ভারতবর্ষে এক নাগরিকের একটা নাম্বারই একজনের প্যান কার্ড থাকবে, এর ক্ষেত্রে একটা নাম্বারই তার রেশন কার্ড থাকবে। আমাদের যত রকম সমস্ত আইডেন্টিটি কার্ড আছে সেখানে একটা নির্দিষ্ট নাম্বার কি ব্যবহার সেই কার্ড তৈরি। কিন্তু এই সময় দেখতে পাচ্ছি আমাদের নেত্রী যে অভিযোগটা করলেন, না বিশ্বনাথবাবু, আমার না একটা বিষয় বড্ড ধোঁয়াশা লাগছে। আপনি যদি ক্লিয়ার করে দিতে পারেন ক্লিয়ার করে দিন, আমার অসুবিধে নেই। দর্শকদের কাছে ওটা ক্লিয়ার হওয়া অত্যন্ত দরকারি। আচ্ছা, 27শে ফেব্রুয়ারি যখন এই আপনাদের বৈঠকটা ছিল, তখন সেই সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুড়ে ভোটার নিয়ে কার্যত একেবারে রক চটিয়ে বসলেন। তিনি সরাসরি বললেন এই ভুতুড়ে ভোটারকে আমাদেরকে নির্দেশ করতে হবে এবং বিশেষ করে তাদেরকে বের করতে হবে। আচ্ছা, আমি বলছি 26শে বিধানসভা নির্বাচনের আগে আপনারা ভুতুড়ে ভোটারের খোঁজটা পেলেন,
মানে এরা কি হঠাৎ করে ঢুকে গিয়েছিল? একদম, কারণ মানে আমি বলছি না, শুনে হঠাৎ নিন না করে নয়, please। কারণ সারা ফেব্রুয়ারি মাসে যখন আপনাদের সম্মেলন হচ্ছে, 26শে বিধানসভা নির্বাচন যখন একেবারে দোরগোড়ায়, তখন ভুতুরে ভোটার হঠাৎ করেই বাংলাতে ঢুকে পড়লো, নাকি আমি বলছি 21শে বিধানসভা নির্বাচনের সময়ও কি ভুতুরে ভোটার ছিল? কোনটা? দেখুন, এখন প্রথম কথা হচ্ছে আমরা তৃণমূল স্তরের সমস্ত কর্মীরা আমাদের দলীয় নির্দেশ প্রত্যেক বছর যখন ভোটার লিস্টের কাজ শুরু হয়, একদম আমাদের বিএলএ আমরা সেখানে নিয়োগ করে দিই বুথ লেভেল স্তরে। এবারে 2025-এর যখন 25শে জানুয়ারি একদম ফাইনাল লিস্ট ভারতীয় মানে ইলেকশন কমিশন, ভারতের ইলেকশন কমিশন ফাইনাল লিস্ট দলীয়ভাবে একদম প্রত্যেক রাজনৈতিক দলের কাছে পৌঁছে দিলেন। আমাদের দল তোলার পর আমাদের যে একদম রাজ্য স্তরে যেমন ইলেকশনের বিষয়ে কমিটি আছে, প্রত্যেকটা জেলা এই ধরনের কমিটি আছে, প্রত্যেকটা সাব ডিভিশন লেভেলের এই ধরনের আমাদের কমিটি আছে, আমাদের ব্লক স্তরের কমিটি আছে এবং বুথ স্তরের কমিটি, যারা ভোটার লিস্ট পাওয়ার সঙ্গে সঙ্গে সে স্কুটিনি করে। এবং 25শে জানুয়ারির পর যখন সেই লিস্ট আমাদের প্রত্যেকটা ব্লক সভাপতির মাধ্যমে, অঞ্চল সভাপতির মাধ্যমে একদম বুথ কমিটির কাছে সেই লিস্ট চলে গেল, সেই লিস্ট পাওয়ার পর দলীয় নির্দেশে আমরা সেই স্কুটিনির কাজ শুরু করি। সেই স্কুটিনির কাজ শুরু করতে গিয়ে দেখতে পাই যে নিয়ম হচ্ছে কি, যে একটা বুথে যিনি ভোটার হবেন তিনি সেই এলাকার স্থায়ী বাসিন্দা হবেন, কিন্তু আমাদের কর্মীরা সেই স্কুটিনি করতে গিয়ে দেখতে পেলেন যে এমন কিছু মানুষের নাম যারা আমাদের সেই এলাকার বাসিন্দা নয়। আমরা খোঁজ নিয়ে দেখতে পারি যে আচ্ছা, এরকম আপনার কাছে এক্সাম্পল আছে বিশ্ববাবু? আপনি যে এক্সাম্পলটা দিচ্ছেন সেটা তো একেবারে সচক্ষে সবাই দেখতে পাচ্ছে, কিন্তু আরেকটা এক্সাম্পল আপনাদের সামনে রাখি। আচ্ছা, ব্যক্তি জীবিত রয়েছে, তিনি ভোটার লিস্টে তিনি অর্থাৎ মৃত হয়ে গেছেন, এরকম এক্সাম্পল শুনেছেন? আমাদের কাছে এরকম এক্সাম্পলও রয়েছে। তিনি মৃত, আপনাদের কাছে মৃত, কিন্তু আদৌ সে মানুষ জীবিত রয়েছে এবং সেই মৃতের জায়গায় অন্য একজনের নাম বসে গেছে। এটাও কি কেন্দ্র সরকার করে দিয়েছে? এটাও বিজেপি করেছে? নির্বাচন কমিশনের লোক করেছে এটা, একদম অনলাইন সিস্টেমের মাধ্যমে নির্বাচন কমিশনের লোক এটা করেছে। কিন্তু নামটা তো তৃণমূলের আসছে। নেওয়ার পর আমরা আমাদের রাজ্য নেতৃত্বের কাছে সেই তথ্য পাঠিয়েছি। তারপর আমাদের সর্বোচ্চ নেতৃত্ব যখন সারা পশ্চিমবাংলার এই চিত্র পেয়েছেন যে সার্বিক জেলা জুড়ে কোথাও না কোথাও এই ত্রুটি পড়েছে, একদম যেটা রুট লেভেল থেকে যে তথ্য আমরা তুলে দিয়েছি, তারপর আমাদের নেত্রী 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করে সেই তথ্য সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে তুলে ধরেছেন। বেশ, আমি সন্দীপাদির কাছে যাবো। সন্দীপাদি, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, অডিবল, বলুন। মানে আমি অবাক হচ্ছিলাম না, তৃণমূলের যিনি আছেন তিনি, মানে অবাক হচ্ছিলাম না আপনার নামটাও ভুল বলাতে, অবাক হচ্ছিলাম না এরকম ভাবে প্রচন্ড কতগুলো ওই কাল্পনিক চরিত্রের সাথে সাথে নিজেরা খেয়ালি পোলাও বানিয়ে নিতে, এবং অবাক এটাও হচ্ছিলাম না যে উনি মুখ ফসকে মাননীয়াকে তৎকালীন যুব কংগ্রেসের নেত্রীকে তৃণমূল নেত্রী বলে দেওয়াতে। কেন অবাক হচ্ছিল জানেন তো? ওনার কথাগুলো যখন শুনছিলাম আমি পরপর চোখের সামনে দেখতে পাচ্ছিলাম কতগুলো প্রশ্ন। আমি সাধারণত কাগজ কলম নিয়ে বসি না যখন আমি অনলাইন করি, ভার্চুয়ালি আমি কোনো চ্যানেল করি, আজকে আমি কাগজ কলম নিয়ে বসতে বাধ্য হলাম। হচ্ছে একদম সেই শুরু করছি। প্রথম কথা হচ্ছে তৃণমূলের ওরা গিয়ে স্ক্রুটিনি করছে, বাড়ি মাথায় নাকি বাজ ভেঙে পড়েছে, এত ভুয়ো ভোটার। মানলাম ভুয়ো ভোটার তো আমরাও আছে, ওরা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করছে। তাহলে মাননীয় দপ্তর, সেই স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে থাকা যে বিএলও, ইয়ারও, এই আরও, ওরা এতগুলো বছর ধরে কি করেছে? ময়দানের ঘোড়ার ঘাস কেটেছে? হ্যাঁ, প্রথম প্রশ্ন। নম্বর প্রশ্ন হচ্ছে যে এটা আমি জানি না তৃণমূল মনে করে এই যে ভুয়ো ভোটার ধরতে যে কাজটা এতদিনে করতে পারেনি বিজেপি সরকার, জনসংখ্যা মানে জনগণনা, সেন্সাস, এতগুলো সেন্সাস হয়নি। আজকে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর এখানে টেকনিক্যাল কিছু ইস্যু হচ্ছে, সন্দীপতির কাছে আবারও আসবো, কিন্তু এই মুহূর্তে তরজা একেবারে তুঙ্গে উঠেছে, পারদ চড়ছে ডিবেটের। তার কারণ আপনারা বুঝতেই পারছেন, কাদা ছোড়াছুড়ির মাত্রা একেবারে বিস্ফোরক জায়গায় চলে গিয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি করিয়েছে, কখনো ইলেকশন কমিশনের দিকে দোষ দিচ্ছে, আবার বিজেপি সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে দোষ দিচ্ছে। যখনই আমরা কংগ্রেস নেত্রীর কাছে আসছি তখন তিনি কার্যত বলছেন বিএলও কি করছিল। স্বাভাবিক প্রশ্ন, 2021 থেকে 2026-এর এই মাঝে ঠিক 26-এর দোরগোড়ায় এসে হঠাৎ করে ভুতুরে ভোট জেগে গেল, নাকি ভুতুরে ভোট শুধুমাত্র ভুতুরে ভোট নামের সঙ্গেই নয়, তারা হঠাৎ করেই একটু উবে এসে পড়ে গেল বাংলায়? কোনটা? প্রশ্ন তো উঠবে। এই প্রশ্ন নিয়ে আবারও আসবো ডিবেট সেশনে, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন আজকের এই টান টান শো ভুতুরে ভোটার অ্যাকশন মোডে তৃণমূল।
ভুতুড়ে ভোটার বৈঠকে তৃণমূল 26-এর সমীকরণ, ভুতুড়ে ভোটারই কি আসল রং? আমি সন্দীপাদির কাছে ছিলাম। সন্দীপাদি, হ্যাঁ, মানে একটু ব্রেক নেওয়ার আগে একটু বললে ভালো হয়, তাহলে ঠিক আছে। তো এর একটা সেটাই technical কিছু বলছিলাম issue যে আছে। মমতা, হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে। তো সেটাই বলছিলাম যে ওই বিএলওরা কি করছিল, মানে আমার সেই একই বক্তব্য থাকবে তৃণমূলের কাছে, যে আমাদের সেই বিখ্যাত ময়দানের ঘোড়ার ঘাস কাটছিল, প্রথম কথা। দ্বিতীয়, মানে বিএলও, ইআরও, এই ইআরও ওরা, আর তৃণমূলকে কেন মানে প্রশাসনিক দায়িত্ব যেটা, সেটা কেন তৃণমূলকে বারবার হাতে নিতে হচ্ছে? তার মানে মাননীয় মমতা ব্যানার্জি নিজের প্রশাসনিক দক্ষতা দেখাতে ব্যর্থ এখানে, নিজের মন্ত্রক সামলাতে ব্যর্থ এখানে, প্রথম কথা। তো দ্বিতীয় কথা বলবো যে বারবার তৃণমূলীরা মাননীয়াকে, আমার মনে হয় মাননীয়াকে ছোট করার চেষ্টা করছেন, এই বলে যে উনি দলীয় নেত্রী। উনি তো অ্যাকচুয়ালি আজকের দিনে উনি দলীয় নেত্রী নন, উনি তো সেটারও ঊর্ধ্বে। এই বাংলার, এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি সবার মুখ্যমন্ত্রী। তো কেন বারবার তৃণমূল কর্মীরা, তৃণমূল সমর্থকরা, তৃণমূল নেতারা বারবার কেন নিজের দলের নেত্রীকে বারবার কেন ছোট দেখাবার চেষ্টা করছে? আমি তো বলতে পারছি না। উনি তো সংবিধানে হাতটা রেখে মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন, তাই না? তো সেটা তো দলীয় নেত্রী সেই মানসিকতা থেকে তো বেরোতে হবে যে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার জন্য কাজ করবে, প্রশাসনিক দক্ষতা দেখাবে। সেটা কি দেখাতে পেরেছেন? উনি পারেননি, কেননা এই তৃণমূলের কর্মী সমর্থকদের জন্য তারা ওনাকে সেই বাউন্ডারি থেকে, সেই গন্ডি থেকে বেরোতে দেননি, প্রথম কথা। দ্বিতীয় কথা, তৃতীয় কথা হচ্ছে যে জনসংখ্যা নিয়ে যখন বলছিলাম, ভুয়ো ভোটার আমরা কিভাবে ধরবো? ভুয়ো ভোটার কে, কি, কোথায় আছে? ডেফিনেটলি একটা জনগণনা হওয়া প্রয়োজন ছিল সেখানে। এতগুলো বছর ধরে এটা বিজেপির ব্যর্থতা যে জনগণনা করানো হয়নি, সেন্সাস করানো হয়নি, এবং সেটার জন্য তৃণমূল আজকে এই যে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে, এই যে রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে এইভাবে ভুয়ো ভোটার বানাচ্ছে। আপনি চাঁচলে দেখে নিন, চাঁচলের রশিদপুর গ্রামের যে খাতুন, না কি নাম, লাভলি খাতুন, লাভলি খাতুনকে দেখে নিন। ও কি করে তৃণমূলের প্রতীকে, তৃণমূলের স্ট্যাম্পে কি করে ও দাঁড়িয়ে, কিভাবে ও একটা গ্রাম পঞ্চায়েত প্রধান হয়ে যায়? তৃণমূল কি সেটা স্ক্রুটিনি করেনি? আজকে বাড়ি বাড়ি বেরিয়েছে স্ক্রুটিনি করতে। হ্যাঁ, আপনারা কি মানে বাংলার আপামর জনগণকে কি আপনারা বোকা পেয়েছেন নাকি, যে কিছুই বুঝি না আমরা, আপনারা যা খুশি করে যাবেন? এবং যখন আসছি সন্দীপাদি, আপনার রত্না ঘোষের কথা মনে রয়েছে? রত্না ঘোষের কথা রানাঘাটে তিনি যখন কার্যত যখন বললেন যে আপনারা ঠিক নিজেদের সঙ্গে কথা বলে নেবেন এবং ভোটার কার্ড, আধার কার্ড ঠিক পেয়ে যাবেন। আমার এটাও মনে পড়ে। শুধু শুধু সেটা না, বারাসাতেও একজন নেত্রী, তৃণমূল নেত্রী, এরকম সাম জাকির না কার নাম নিয়ে এই কথাগুলো বলেছিল। কিন্তু আমাদের কথা হচ্ছে যে জনগণনার কথা যখন বলা হয়, তো বিজেপি একটা জিনিস মনে করে, সিএএনআরসি এর প্রথম ধাপটা হচ্ছে এনপিআর। এখানে আমি আপনাদেরকে বলবো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য, আমাকে কাইন্ডলি এটার মধ্যে আটকাবেন না। এনপিআরটা হচ্ছে সিএএনআরসি এর প্রথম ধাপ, এবং এনপিআরটাকে বারবার বিজেপি কিন্তু জনগণনার সাথে তুলনা করেছে, যে জনগণনা কোথায়, আমরা তো এনপিআর করাবো। এই এনপিআরটা সর্বপ্রথম গোটা ভারতবর্ষে কোথায় হয়েছে জানেন? পশ্চিম বাংলায় হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার করেছে সেটা। এনপিআরটা আজকে না, 2.5-3 বছর আগে করে কেন্দ্রীয় সরকারকে পাঠিয়েছে, কেন্দ্রীয় সরকার তাতে শিলমোহর দিয়েছে, কেন্দ্রীয় সরকার শংসাপত্র পাঠিয়েছে নবান্নের 14 তলায়। তো আজকের দিনে এই ভুয়ো ভোটার কথাটা যখন উঠছে, তখন সেই ভুয়ো ভোটার গুলোকে, এই লাভলি খাতুনদের মতন অনুপ্রবেশকারী প্লাস ভুয়ো ভোটার গুলোকে সেই লিস্টে, এনপিআর লিস্টে ঢোকানো হয়েছে, আমাদের দেশের নাগরিক হিসেবে দেখানো হয়েছে। এবং এই ভুক্তভোগী আমরা হয়েছি, আমরা নিজেদের ভোট দানে আমরা যেতে পারিনি তৃণমূলের দৌরাত্মের কারণে, কারণ সেই লাভলি খাতুনদের মতন ভুয়ো ভোটাররা এসে আমাদের ভোটগুলো দখল করেছে। আর যে যে জায়গাটা পাওয়ার কথা ছিল সাধারণ মানুষের, সেই জায়গাটা দখল করেছে। এবং আজকের দিনে এরা সেই সেরিলাক বেবির মতন কাঁদছে চ্যানেলে। আমাদের কথা সেখানে নয়। এটাও যেমন একটা কথা, আরেকটা কথা হচ্ছে যে মাননীয় দলীয় সভা থেকে কেন এগুলো বলছেন? মাননীয় 3 বার হ্যাট্রিক করেছেন, মা বোনেরা নাকি ঢেলে ভোট দিয়েছে। এবার মা বোনেরা যখন ঢেলে ভোট দিয়েছে, তাহলে লাভলি খাতুনদের মতন বোনেরাও আছেন সেখানে, তাই না? তো লাভলি খাতুনদের মতো বোনেদেরকে আশ্রয় প্রশ্রয় দিতে গিয়ে অ্যাকচুয়ালি যে মা বোনেরা যারা দিদিকে ভালোবেসে, মমতা ব্যানার্জিকে সম্মান জানিয়ে, তৃণমূলকে ভালোবেসে যারা ভোটটা দিয়েছেন, সেই মা বোনেদেরকেও উনি ভুয়ো ভোটার বলে অপমান করছেন। কেননা এদের ভোটেই কিন্তু মমতা ব্যানার্জি 3 বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। এবং শেষ একটা জিনিস বলে আমি শেষ করব, মানে এখনকার মতো বক্তব্য শেষ করব, যে সবই তো বুঝলাম আপনারা একটা ভোটার লিস্ট নিয়ে টানাটানি টানা হ্যাচড়া করছেন, বিজেপিও করছে, ওইদিকে
তৃণমূলও করছে। আপনারা ইলেকশন কমিশন, আপনারা যখন জানেন এতগুলো বছর ধরে ভুয়ো ভোটার, আপনারা এতগুলো বছর ধরে ইলেকশন কমিশনকে জানাননি কেন? আমাদের প্রশ্নটা তো সেখানে। আমরা তো বারবার না বিশ্ববাবুকে যখন আমি প্রশ্ন করছি যে 21 বিধানসভার সময় ভুতুরে ভোটার ছিলেন না, তখন কিন্তু কার্যত বিশ্ববাবু ইগনোর করলেন কথাটিকে। তিনি বলার চেষ্টা করলেন যে 26-এর আগে আগেই ভুতুরে ভোটার এই রাজ্যে প্রবেশ করেছে। হ্যাঁ, তো এই রাজ্যে যখন প্রবেশ করেছে 21-এর পরে, তখন ডেফিনেটলি ওই লাভলি খাতুন, এদেরকে আমরা তো জানতে চাইছি যে ভুয়ো ভোটারের কিংপিন কারা, কিংপিন কে, মাথা কার মাথাটা আছে পেছনে, কার মাথা আছেন জানেন তো? এই লাভলি খাতুনদেরকে যারা নিজেদের প্রতীকে দাঁড়িয়ে ওই গ্রাম পঞ্চায়েত প্রধান বানিয়েছে, তারাই হচ্ছে মেইন কিংপিন। এবং অনুপ্রবেশ নিয়ে যদি বলি, হ্যাঁ, অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব রাজ্য সরকারের থেকেও বেশি কেন্দ্রীয় সরকারের, অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব। কেননা এটা শুধুমাত্র ভুয়ো ভোটারের ইস্যু নয়, এটা শুধুমাত্র আমাদের গণতান্ত্রিক যে অধিকারটা আছে সেটা থেকে আমাদের জনসাধারণকে, আমাদের ভোটারদেরকে বিরত রাখার ইস্যু নয়, এটা কিন্তু ন্যাশনাল সিকিউরিটিরও ইস্যু। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে আসাম থেকে একটা জঙ্গি ধরা পড়েছে, তার ভোটার আই কার্ড বা তার যা যা ডকুমেন্ট আছে সেগুলো সব পশ্চিম বাংলার, এগুলো কিন্তু আমরা দেখেছি। কিন্তু আজকে আমি সেটা দেখে অবাক হয়ে গেলাম যে এখানে এখন ট্যাক্টফুলি বিজেপি এবং তৃণমূল বাঙালি অবাঙালি ইস্যুকে নিয়ে আসছে। মানে এখন আর সিএ এনআরসি খাচ্ছে না লোকেরা। এতগুলো বছর ধরে ভোটের আগে সিএ এনআরসি আসতো আপনার রাজধানী ধরে চলে যেত মালগাড়ি করে ভোটের পর, এখন আর সিএ এনআরসি খাচ্ছে না বলে এখন বাঙালি অবাঙালি ইস্যুকে ধরছে। এবার বলছে অবাঙালি ভোটার, তৃণমূল বলছে অবাঙালি ভোটার প্রচুর আছে এখানে, ভুয়ো ভোটার। আরে মাননীয়ার কেন্দ্র ভবানীপুর, ওখানে কতজন বাঙালি আছে আর কতজন অবাঙালি আছে বলুন তো? ভবানীপুর তো অলমোস্ট গোটাটাই মানে অবাঙালি, মানে যারা হিন্দি ভাষাভাষী বা গুজরাটি ভাষাভাষী তাদের দিয়ে ভোট সেখানে। আমরা কি কখনো তাদেরকে বলেছি যে আপনি অবাঙালি, আপনি ভুয়ো ভোটার? এরাও তো মাননীয়াকে দেখে ভোট দিয়েছেন। ইভেন এরাও এরকম অবাঙালি প্রচুর ইনভেস্টার আমাদের বাংলায় আছে, যারা জিন্দাল থেকে শুরু করে অনেকেই আছেন যারা বাংলাতেই বসবাস করছেন এবং যারা মাননীয়াকে ভোট দিচ্ছেন। তো সেখানে দাঁড়িয়ে বলবো যে এই অবাঙালি বাঙালি ইস্যুটাকে আপনারা মাথাচাড়া দিচ্ছেন কেন? আপনারা কি চাইছেন এই পশ্চিম বাংলার বুকে একটা সিভিল রাইট লাগুক? সিভিল রাইট লাগলে আপনারা, আপনাদের যে নেতাগুলো আছে তারা তো ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে ওই কখনো ওই কি বলে নর্থ বেঙ্গলের কোনো পাহাড়ে গিয়ে চুপি চুপি মিটিং করবে বা উড়িষ্যাতে গিয়ে লাঞ্চ করবে, কিন্তু মৃত্যু তো হবে যারা সাধারণ ভোটার, যারা রাজনৈতিক বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা আছে তারা, ইনফ্যাক্ট যে নিরীহ জনসাধারণ আছে তাদের। আপনারা কি এটাই চাইছেন? তৃণমূল এবং বিজেপি কি এটাই চাইছে যে 26-এর আগে একটা দাঙ্গা লাগানো হোক? বেশ, অনেকগুলো কোশ্চেন রয়েছে, কেন্দ্র এবং রাজ্য উভয়কেই নিশানা করলেন সন্দীপাদি। আমি এই উত্তর নেওয়ার চেষ্টা করব, কিন্তু এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। ফিরালাম বিরতির পর। আমি সরাসরি এখানে আলিবাবুর কাছে যাবো। আলিবাবু, কেন্দ্রের দিকেও নিশানা করছেন সন্দীপাদি। দেখুন, কেন্দ্রের সঙ্গে কোনো বিষয় নেই। উনি যেটা বলছিলেন যে এনপিআরটা হয়নি বা আপনার জনগণনাটা হয়নি, দেখুন সেই সময় 2021 এই টাইমটাতে আমাদের করোনা হয়েছিল সারা দেশে, সেই কারণে সরকার এটা করতে পারেনি। এটা সরকারের ব্যর্থতা না, সার্বিকভাবে এখন এনপিআর এর কাজ নিশ্চয়ই সরকার চিন্তা ভাবনা শুরু করেছে, নিশ্চয়ই হবে। এটার জন্য ভারত সরকার মানে পার্লামেন্টে নিশ্চয়ই এটা আলোচনা করেছে, এটা সবাই জানে, সন্দীপাদির দল সবাই জানে। আরেকটা যেটা বলছিলাম, একটু উত্তর দিতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ সন্দীপাদি বলুন। আমি আলীবাবুকে যথেষ্ট শ্রদ্ধা করি এবং অন্য পার্টির হলেও উনি যা বক্তব্য রাখেন সেগুলো আমাদেরকে সমৃদ্ধ করে, প্যানেলকে সমৃদ্ধ করে। কিন্তু যেটা আমি বলতে চাইছিলাম, আলীবাবু আপনি হয়তো ধরতে পারলেন না বা বুঝতে পারলেন না, বা আপনি দলীয় স্নেহে দলীয় প্রেমে এতটাই অন্ধ হয়ে গেছেন রাজনৈতিক ভাবে যে 2020-21 চলে গেছে, 2025, তারপরেও এতগুলো বছর আমরা কাটিয়েছি। আমরা নাকি আমাদের দেশ নাকি বিশ্বগুরু হওয়ার পথে আছে, আমরা নাকি অমুক ইকোনমির দিকে আছি, আমরা নাকি তমুক ট্রিলিয়নের দিকে এগিয়ে যাচ্ছি, সবকিছু বুঝলাম।
কিন্তু জনগণনা 2021-এর পরে 2025 শুরু হয়ে গিয়ে মার্চ মাস চলে এসছে, এতগুলো বছরে এতগুলো ইলেকশন হয়ে গেল, কিন্তু কেন্দ্রীয় সরকার, মোদীর সরকার এই গত 4 বছরে একবারের জন্য অনুভব করলো না যে জনগণনাটা করা প্রয়োজন আমাদের দেশের জন্য। নিশ্চিত হবে দিদি, চিন্তা করবেন না, নিশ্চিত হবে। এই ব্যাপার নিয়ে হ্যাঁ, তো হবে তো কবে হবে? অবশ্যই আলীবাবু, সেই চিন্তা করবেন না। এবার যে আলীবাবু, বিষয়টা হচ্ছে আলী না না, আমার কথা ম্যাডাম, সেখানে নয়, আমাদের কথা সেখানে নয়, আমাদের কথা হচ্ছে কোন পঞ্জিকা থেকে ডেট ফিক্স করতে হবে, তো তাহলে বলুন আমরা বেনি মাধব শিলার ফুল পঞ্জিকা বিজেপির পার্টি অফিসে পাঠিয়ে দিচ্ছি। বিজেপি এনপিআর করবার জন্য সম্পূর্ণরূপে রেডি রয়েছে। এইভাবে এর জন্য বিরোধী দলদের সহযোগিতাও দরকার আছে পার্লামেন্টে, সেটারও দরকার আছে। আপনারা কোন অবস্থা নিয়েছেন? অঞ্জন বাবু, এখানে আমাকে একটা লাইন বলতে দেওয়া হোক। প্লিজ বলুন, না না বলুন, দিদি, বলুন, সেই granted। সময় বলার সুযোগ দিন, আলীবাবু সন্ধিবাদীকে বলার সুযোগ দিন। শুধু সন্ধিবাদী বলুন, যদি বলতে থাকে আলীবাবু তাহলে প্লিজ। তো আমরা বলতে পারবো না। আলীবাবু, আলীবাবু বলার সুযোগ দিন, আপনাকে প্লিজ। সন্ধিবাদী, শুনতেও হবে ধৈর্য ধরে। আলীবাবু প্লিজ, সন্ধিবাদী আপনি বলুন। শুধু একাধারে বললে তো হবে না, না, আপনাকে না। শুনতেও হবে ধৈর্য ধরে বিরোধীদের কথা। শুনলাম আমাদের তো। কথা হচ্ছে প্রথম না, না, শুনলাম আপনি তো। শোনেননি। তার বছর- আলীবাবু প্লিজ, আপনি আলীবাবু যখন প্লিজ দিয়েছেন শুনে তারপরেও নিন। আমাদের বক্তব্য থাকে। আলীবাবু আবারও আপনার কাছে যাবো, আপনি সন্ধিবাদী শুনুন বলুন। প্রথমে, আপনি আমাকে শুনুন, বলতে দিন। আপনি আলীবাবু বলার সরকার সুযোগ দেবো, দেখুন, বলার আপনি সুযোগ দেবো, শুনুন প্লিজ। আগে। সন্ধিবাদী, না না হ্যাঁ, দিদি, আমাকে আলীবাবু বলতে আপনি বলবেন, আগে কথাটা শুনে নিন, শুধুমাত্র টাইম শেষ করে তো লাভ নেই। আমাদের কথা হচ্ছে আপনারা বারবার বলছেন হবে হবে হবে, আমাদের কথা হচ্ছে কবে হবে। পঞ্জিকা দেখে তাহলে বলুন, একটা বেনি মাধব শিলের ফুল পঞ্জিকা আপনাদের পার্টি অফিসে পাঠিয়ে দিচ্ছি। এক না, না, না আপনার- হলে বলছি না দিদি, না, শুনে নিন তাহলে, আরে আপনার শুনে দলের নিন। পার্লামেন্টের নেতৃত্ব কি রয়েছে, মুশকিল। তাদের ইন্ডিজোটের আলীবাবু বলার আছে, সুযোগ কি দেবো আপনাকে। মুশকিল। আলীবাবু আরে, আমার আপনারা প্যানেলে, বলবেন PR আলীবাবু প্লিজ আমার প্যানেলে সবাইকে বলার সুযোগ আমরা দেওয়ার চেষ্টা করি। এবং বলার সুযোগ দিন, এবং সন্ধিবাদী, please এবং বলুন। আপনারা বলছেন এনপিআর হবে, তো আমি তো বলছি আপনাদের কোর্টে আমি বলটা ঠেলে দিলাম যে 3 সংক্ষেপে বছর আগে, সন্ধিবাদী। 3 বছর আগে পশ্চিমবাংলা এনপিআর করেছে। বিজেপি বিরোধী যতগুলো রাজ্য এই দেশের মধ্যে আছে, কংগ্রেস সহ বিভিন্ন দল, আমরা কিন্তু সবাই বলেছি আমরা এনপিআর চাই না, আমরা সেন্সাস চাই, যেটা এত বছর যাবত চলে আসছে ভারতবর্ষের বুকে। তৃণমূল সরকার কিন্তু এটা মনে করেনি। তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি উনি নেত্রী, উনি মনে করেছেন যে না, জনসংখ্যা সেন্সাস হবে না, এনপিআর হবে, বিজেপির লাইনে তৃণমূল চলবে। এনপিআর করিয়ে আপনাদের হাতে তো, আপনাদের কেন্দ্রীয় সরকারের হাতে তো সেই কাগজ তুলেই দিয়েছে, আপনারা তো শিলমোহর দিয়ে এখানে পাঠিয়ে দিয়েছেন। তাহলে এখন আবার এই ভুয়ো ভোটার যে কথাটা অধীর রঞ্জন চৌধুরী এতগুলো বছর ধরে পার্লামেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বেরিয়ে বেশ, বলে সন্ধিবাদী, আসছেন, উত্তরটা এই নিতে হবে। রাজ্যে ভুয়ো ভোটার সন্ধিবাদী, কমে বেশ, গেছে। আমি এবং আলিয়াবুর থেকে যেখানে উনি উত্তরটা নেব। বলেছেন মমতা ব্যানার্জি হচ্ছে বেশ। এই রাজ্যের বুকে ভুয়ো ভোটারের অধিনায়িকা, সেখানে দাঁড়িয়ে বিজেপির আজকে টনক নড়লো। বেশ, সন্ধিবাদী, উত্তরটা নিতে হবে অতিরিক্ত। না, আলীবাবু বলুন। এই জায়গাটায় বলছি, আজকে তৃণমূল কংগ্রেস বলতে যাচ্ছে যে ভুয়ো ভোটারের আজকে আপনি যেমন একটা বললেন, আপনার হরিশ্চন্দ্রপুরের সে হচ্ছে মহিলা যিনি উপপ্রধান হয়েছিলেন রশিদপুর এরকম, হ্যাঁ রশিদপুরে, লাভলি খাতুন। ওটা হরিশ্চন্দ্রপুর ব্লকেই। তো লাভলি খাতুন। আপনার যে কথাটা বলছিলেন আপনি, যে এই ভুয়ো ভোটারের ব্যাপারে আপনারা নিশ্চিত থাকবেন যে তৃণমূল কংগ্রেস বেছে 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 নন বেঙ্গলি হিন্দু ভোটার থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। এখানে মুসলিমদের কিন্তু বাদ তাহলে দেবে না ইলেকশন কমিশন তারা। কি করছে? ভুয়ো আপনারা ভোটার জানতে যে পারছেন মুসলিম ইলেকশন না, কমিশন বেশ বেশ জানছে না। বেশ, আমি একটু সুমারি আপনাদের সামনে রাখবো। ভবানীপুর, যেখানে গতকালও আমরা ডিবেট সেশন করেছিলাম, যেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং বিজেপিরা কার্যালয় খুলছেন, ঠিক সেই জায়গায় একটু ভোট পার্সেন্টেজটা আপনাদের দেখাই। বাঙালি অবাঙালি তত্ত্ব উঠছে না। শনিবারই আসছি, আমি এই যে তথ্য আপনাদের সামনে রাখবো। আমাদের এই তথ্য ভারতের দেখুন, সুরক্ষা দেখুন, এজেন্সিগুলো আছে, দেখুন, ভবানীপুর বিধানসভায় ভোটার সমীকরণ বাঙালি ভোট 46%, মুসলিম ভোট 20%। ভবানীপুর বিধানসভায় ভোটার সমীকরণ কেন দেখাচ্ছি এখনই বুঝতে পারবেন। অবাঙালি শিখ ভোট 34%। ভবানীপুর বিধানসভায় ভোটার সমীকরণ আপনাদের সামনে রাখছি। বাঙালি ভোট রয়েছে 46%, মুসলিম ভোট রয়েছে 20% এবং বাকি অবাঙালি ভোট রয়েছে 34%। যে বাঙালি অবাঙালির সমীকরণ ধেয়ে আসছে বারংবার সেশনে, সেই তথ্য। ভবানীপুর, কেন ভবানীপুরের তথ্য আপনাদের সামনে রাখলাম তার কারণ আপনারা জানেন ইতিমধ্যেই বিজেপির কার্যালয় খোলার কথা রয়েছে ভবানীপুরে। পাখি চোখ করছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে ভবানীপুরকে অনেক বেশি সহজ সমীকরণে দেখছেন নন্দীগ্রামের চাইতে। আমি এখানে বিশ্বনাথবাবুর কাছে যাব। বিশ্বনাথবাবু, লাভলি খাতুন বলুন, রত্না ঘোষ বলুন,
এত এত উদাহরণ রয়েছে, তারপরে আপনারা ভুতুড়ে ভোটার করছেন। আপনাদের কর্মীরা সেই ভুতুড়ে ভোটার নিয়েই যাবতীয় তথ্য সামনে রাখছেন। বিশ্বনাথবাবু, বুমেরাং হয়ে যাচ্ছে না তো? দেখুন রঞ্জনবাবু, আমরা মনে করি বুমেরাং কোথাও হচ্ছে না। আমরা এতক্ষণ ধরে আমি সন্দীপা ম্যাডামের কথা শুনছিলাম, উনি বলছিলেন, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। আর আমাদের আলীবাবু তিনিও বললেন, সবই শুনলাম। আসলে ওই লাভলি ম্যাডামদের যে কথা বললেন, এখন দায় তৃণমূল দাঁড়িয়ে কংগ্রেস দাঁড়িয়ে কি সরকারের উপভোগ ঘাড়ে চাইছে। করছিলেন? কাটা খায় আমাদের যেটা আমাদের মুখ্যমন্ত্রীর দিকেও আঙুল তুললেন। আর তাছাড়া উনি ওই বিএলওদের কথা বলেন, অনেক কিছু কথা বলেন। আসলে নির্বাচন কমিশনের যে সিস্টেমটা কাজ, যাদের কথা বললেন তারা পরিচালিত হন নির্বাচন কমিশনের দ্বারা, বাংলার মুখ্যমন্ত্রী বা বাংলার স্বরাষ্ট্র দপ্তরের দ্বারা নয়। অ্যাকচুয়ালি আমরা তৃণমূল কংগ্রেস আপনি কর্মীরা কি এই ভোটার বলছেন? কাজটার সঙ্গে কি বলছেন? আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থেকে চন্দ্রিকা ম্যাডাম, আপনার বলার সময় আমি বিশ্বনাথবাবু, আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন। আপনার কথা বলার সময় আমি সন্দীপাদি আসছে, সন্দীপাদি বলার সুযোগ দেবো, সন্দীপাদি বলার সুযোগ দেবো। বিশ্বনাথবাবু, আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন। না না না, বিশ্বনাথবাবু, আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন। আমরা যে কাজটা করে থাকি, আমরা সেই কাজটা, আমাদের কাজটা আমরা সঠিকভাবে করছি। না না না, বিশ্বনাথবাবু, আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন। দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন বিশ্বনাথবাবু, প্যানেলে থেকে দর্শকদেরকে বিভ্রান্ত করবেন না। না বিশ্বনাথবাবু, প্লিজ, বিশ্বনাথবাবু, দর্শকদেরকে বিভ্রান্ত করবেন। আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন। বিশ্বনাথবাবু, আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন। আমি আরো একবার আপনাকে সুযোগ দিচ্ছি, আপনি কারেকশন করুন, আপনি কারেকশন করুন, নইলে আমি কারেকশন করব। বিশ্বনাথবাবু, প্লিজ। তাদেরকে আমরা তালিকাভুক্ত করে আমরা নির্বাচন কমিশন তুলে ধরছি। আমরা বাঙালি অবাঙালির কথা বলিনি, আলী সাহেব বলেছেন। বরঞ্চ আমরা বলেছি যে আপনি বিএলও যে তথ্য দিচ্ছেন সেটা ইলেকশন কমিশনের কেমন করে আপনি দাগিয়ে দিচ্ছেন শুধু? না না না, সামনে তুলে ধরছি। আমি আসছি, বিশ্ববাবু আসবো। আলিবাবুর বক্তব্য শুনতে হবে। আলিবাবু বলুন। মুসলিম, এগুলো সবগুলোই হচ্ছে নন বেঙ্গলি মুসলিম, এরা অবাঙালি মুসলিম। না 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 না, বিশ্ববাবু ভুল ইনফরমেশন দিচ্ছেন। আলিবাবু, আসছি আপনার কাছে আবারও। অবাঙালি ভোটারের কথা কিন্তু আমরা একবারও বলিনি। না দেখুন, ডিবেট সিস্টেমটাকে বাঙালি অবাঙালি ভোটের মধ্যে সীমাবদ্ধ করে রাখবেন না, ব্রড লেভেলে ভাবুন। ভুতুড়ে ভোটার নিয়ে কথা হচ্ছে, সেখানে বাঙালিও থাকতে পারে, অবাঙালিও থাকতে পারে। তারা ভুয়া ভোটার হিসেবে তাদেরকে আমরা নির্বাচন কমিশনের সামনে তুলে ধরছি। আমরা বাঙালি অবাঙালি ভোটারের কথা আমরা কখনো বলিনি। আমরা বলেছি যে যিনি পশ্চিমবঙ্গের ভোটার হবেন তাকে পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে। আমরা দেখতে পাচ্ছি হরিয়ানার মানুষ, তিনি পশ্চিমবাংলার ভোটার লিস্টে তার নাম ঢুকে আছে। গুজরাটের মানুষ, তার নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢুকে আছে। আমরা বলছি যারা এখানে ভোটার, এখানে অধিবাসী নয়, আমরা তাদেরকে ভোটার হিসেবে চিহ্নিত করেছি। আমরা অন্তিম রাউন্ডের দিকে যাচ্ছি। মুশাররফ হোসেন, বিহারের বিধায়ক, আমাদের কর্মীরা, তিনি এই বিষয়ে কি বলেছেন একবার শোনাই। যারা আছে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন, তারা সেই স্ক্রুটিনির মাধ্যমে আমরা সর্বোচ্চ নেতৃত্বের কাছে তুলে ধরেছি। কখনো বাঙালি পশ্চিমবঙ্গের অধিবাসী নন, যারা অন্য রাজ্যের অধিবাসী, যারা পশ্চিমবঙ্গের ভোটার হওয়ার কথা নয়, তারা কি করে একই এপিক নাম্বার ব্যবহার করে, অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার করে। আর এই আমাদের জনতার জননেত্রী 27 তারিখে যেটা বলেছেন, বিজেপির যে অন্যান্য রাজ্যের সরকার রয়েছে সাম্প্রতিককালে সবগুলোই ভোট চুরির সরকার, এরা ভোটার লিস্ট খাওয়ার সরকার। তাই কারচুপি রুখতে সুদূরদর্শিতায়, জ্ঞানী সত্তায়, বুদ্ধিমত্তায় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ভারতবর্ষের গণতান্ত্রিক পথিক, মাদার অফ ডেমোক্রেসি, উনি যে সুদূরদর্শিতা, যে উনি 27 তারিখে বলেছিলেন যে বিজেপি সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভোট চুরি করে ক্ষমতায় আসছে, তা সেই হিসেবে সেটা ধরার জন্যই উনি যে অভিনব কায়দায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমাদের তৃণমূল স্তর পর্যন্ত, আমাদের বিএলএ থেকে আরম্ভ করে জনপ্রতিনিধি, সাংগঠনিক কর্মকর্তাদের নিয়ে এই স্ক্রুটিনির কাজ জোর কদমে শুরু করার জন্য আজকে প্রদেশ তৃণমূল কংগ্রেস এখানে উচ্চ পর্যায়ে একটি কোর কমিটি এবং জেলা প্রেসিডেন্ট চেয়ারম্যানদের নিয়ে মিটিং করলেন। মিটিং করে অনেক কিছু নির্দেশনা দিয়েছেন, জেলায় জেলায় অনেককে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব কর্তব্য অনুযায়ী আমরা সব জায়গায় কাজ করছি। হ্যাঁ, বৈঠক হবে। উনি আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি সুব্রত বক্সী মহাশয় বলে দিয়েছেন, ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট চেয়ারম্যানরা সেই। অন্তিম রাউন্ডের দিকে যাচ্ছি। আমরা প্রতিদিন তিনজনকেই 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আলিবাবুকে যাবো। আলিবাবু, প্রশ্ন সংযোজন শুধু থাকবে, আপনারা ভুয়ো ভোট তৈরি করছেন, ভুয়ো ভোটার তৈরি করছেন এবং কার্যত আপনারা সিংহাসনে বসার চেষ্টা করছেন, বলুন। ভারতীয় জনতা পার্টি কখনো ভুয়ো ভোটারে বিশ্বাস করে না। ভুয়ো ভোটার ধরবার জন্য সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টি তৎপর আছে এবং পশ্চিমবঙ্গে
মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দীর্ঘদিন ধরে, এর আগে সিপিএম এর সরকার দীর্ঘদিন ধরে তারা ভুয়ো ভোটার বানিয়ে তারা ভোটের পার্সেন্টেজ তারা বাড়িয়ে নিত। এবার ভুয়ো ভোটার ধরার সময় এসে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে যাচ্ছি বা তৃণমূল কংগ্রেসকে বলতে যাচ্ছি, ভুয়ো ভোটারের নাম করে অবাঙালি ভোটার যারা পশ্চিমবঙ্গে ভোটার হয়েছে তাদেরকে আপনারা বাদ দেওয়ার ষড়যন্ত্র করছেন। এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি গণ আন্দোলনে নামবে। অপরদিকে ভুয়ো ভোটারকে কেন্দ্র করে যে সমস্ত অনুপ্রবেশকারীরা তারা ভোটার হয়েছে তাদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে বাতিল করতে হবে, এটা ভারতীয় জনতা পার্টির দাবি। আজকে আমি আরেকটি কথা বলতে চাই যে আজকে আপনারা দেখলেন ভুয়ো ভোটারকে কেন্দ্র করে যে মিটিং ডেকেছিল তৃণমূল কংগ্রেসের, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং এ তিনি মেম্বার হওয়া সত্ত্বেও কিন্তু সেই মিটিং এ তিনি আসেননি। এটাই রহস্য বেঁধে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাই কেন? না না না, আমি আপনাকে একটু কারেকশন করে দিই। খামোখা মানুষের মধ্যে এইভাবে কোনো টেনশন তৈরি করবেন না। 15 তারিখ তাদের বৈঠক রয়েছে, ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বিশ্বনাথবাবুর কাছে যাবো। বিশ্বনাথবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। ঠিক আছে, দেখুন এবারে আলীবাবু বললেন, আর প্রথম কথা বলি যে আমরা একমাত্র আজকে প্রত্যেকটা বুথ লেভেলে স্ক্রুটিনি করার জন্য বুথ লেভেলের কর্মী তৃণমূল কংগ্রেসই আছে। কারণ আমাদের তৃণমূল স্তরের বুথ লেভেলের কর্মীরা যখন বুথের নির্বাচন কমিশনের বিএলওরা এবং যারা আধিকারিকরা বসে থাকেন সেখানে প্রত্যেক সপ্তাহে যে বৈঠক হয় সেখানে আমরা যেমন আজকে বিজেপির কোনো এজেন্ট বন্ধুকে দেখতে পাই না, এবং সেখানে আজকে যে জাতীয় কংগ্রেস যারা 34 বছর ধরে মার্কস পার্টি কমিউনিস্ট পার্টির আজকে সহযোগী বন্ধু হয়েছেন তাদের কোনো এজেন্টকে দেখতে পাই না। তাহলে একদম রুট লেভেলে কোথায় কি ত্রুটি আছে সেটা তারা দেখতে পাচ্ছেন না। তারা এখন তাদের কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে বলে দিচ্ছে রাজ্যের কাছে, তারা সেইভাবে এরকম প্যানেলে বসে থেকে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত করছেন। কিন্তু আমরা জানি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছেন তৃণমূল স্তরে নেমে একদম ভোটার লিস্ট তৈরির সঙ্গে যেদিন থেকে নির্বাচন কমিশন ঘোষণা করেন, যদিও সারা বছর ধরে এখন অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে এই প্রক্রিয়া চলছে, এই অনলাইন প্রক্রিয়াকেই আজকে কেন্দ্রের বিজেপি সরকার তারা নির্বাচন কেন্দ্রে ক্ষমতা থাকার সুবাদে তারা ব্যবহার করে হরিয়ানা থেকে বাংলায় ভোটার হওয়ার সুযোগ সুবিধা করে দিচ্ছেন, গুজরাট থেকে ভোটার হওয়ার সুযোগ সুবিধা করে দিচ্ছেন। কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা গ্রামের, তারা বুথের প্রত্যেকটা ভোটারকে চেনেন এবং ভোটার লিস্টটা তাদের একদম পুরো ঠোঁটস্থ। তাই তারা যখন বাইরের অন্য কোনো স্টেটের তারা সেটা নির্বাচন করে নিচ্ছেন। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। হ্যাঁ, মানে আমি এখনো বিশ্বাস করি তৃণমূলের যিনি এখানে প্রতিনিধি আছেন তিনি ওই তৃণমূলের যে বুথ লেভেল কর্মীরা আমরা যেগুলো দেখি না, মুখ ঢাকা দিয়ে লাল চুল কানে দুল ইত্যাদি ইত্যাদি তৃণমূল, ওই দলে উনি পড়েন না। কিন্তু আশ্চর্যের বিষয় হলাম যে উনি এত বড় বড় ডায়লগ মারছেন, এখানে এসে ডায়লগ দিচ্ছেন, উনি বুথ লেভেল রাজনীতিটাই উনি জানেন না। উনি বলছেন বিএলও টিএলও ইত্যাদি নাকি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে। মানে আমি অবাক হয়ে গেলাম। তারপরে তো আর কিছু বলারই থাকে না যে উনি রাজনীতিটা সম্পর্কে, মানে বুথ লেভেল রাজনীতিটা সম্পর্কে উনি কতটুকু অবগত আছেন। 1 2 নম্বর কথা হচ্ছে, এখানে বারবার কিন্তু আমরা বলছি বাঙালি অবাঙালি ইস্যু নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। আমরা মনে করেছি যে তৃণমূল এবং বিজেপি এই দুটি দলই বাঙালি অবাঙালি ইস্যুকে ভোটের আগে মানে একটা হাওয়া দিয়ে করতে চাইছে, মানে ভোটের একটা অশান্ত বাতাবরণ সৃষ্টি করতে চাইছে। কিন্তু যে প্রশ্নটা বারবার করছি যে অনুপ্রবেশ ঢুকছে কি করে, সেটা নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই। যে কথাটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে যে একটা এপিক কার্ড 2 জনের 3 জনের হতেই পারে আলাদা আলাদা রাজ্যের বাসিন্দা, সেটা নিয়েও কিন্তু এদের মধ্যে কোনো মাথা ব্যথা নেই। এবং এটা নিয়েও মাথা ব্যথা নেই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে এগুলো নিয়ে দ্বারস্থ হওয়া প্রয়োজন। যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি কোনো রকম কোনো সদুত্তর না দিতে পারে, তাহলে আমাদের আইনের ব্যবস্থা খোলা আছে, কোর্ট খোলা আছে, আমাদের কাছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট খোলা আছে। এই দুটি দল কিন্তু একটিও যাচ্ছে না সেখানে, শুধু হাওয়া গরম করার জন্য, বাজার গরম করার জন্য ডায়লগবাজি বাতেলাবাজি বেড়ে যাচ্ছে। বিশ্বনাথবাবু, আই এম সো সরি, আমি আর সময় দিতে পারবো না, আমাদের হাতে আর সময় নেই। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ টাইটি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টায় সত্যি যোগদান করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করবো, মূলত দেখুন এই এপিক নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে ভুয়ো ভোটার যদি সত্যি সত্যি বাড়তে থাকে তাহলে কি কি সমাধান হতে পারে, কি সমাধান পরবর্তীকালে থাকতে পারে, বা কি কি অসুবিধার সম্মুখীন হতে পারেন আপনারা একটু ভাববেন। তার কারণ আপনার ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছে না তো, কিংবা সত্যিকারের গণতান্ত্রিক অধিকার আপনারা দেখাতে পারছেন তো? এই প্রশ্ন রেখেই আজকের এই শো শেষ করছি। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখুন টাইটি বাংলার পর্দায়। নমস্কার।